আজ থেকে প্রায় ১২০০ বছর আগে দুপুর গড়িয়ে কেবল বিকেলের শুরু। গাঢ় নীল আকাশে দু একটা শুভ্র মেঘের আনাগোনা, পাখির কিচিরমিচির শব্দে চারদিক মুখরিত। গোধূলির লালচে আকাশ আর বিহারের লালচে ইট সব মিলিয়ে চারদিক সোনালি আভায় ঝলমল করছে। বিহারের করিডোরে আড্ডা দিচ্ছে সুদূর চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা। তাদের গায়েও শোভা পাচ্ছে গেরুয়া রঙের বস্ত্র। এ যেন এক রক্তিম সৌন্দর্য। সালে ইউনেস্কো নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। সোমপুর মহাবিহার আবিষ্কারের কাহিনীটিও বেশ চমকপ্রদ। পাহাড়পুরে ছোট্ট একটি জায়গাকে ঘিরেছিল স্থানীয় লোকজনের নানা ধরনের লোককথা, যে যার মতো করে গল্প বানিয়ে নিচ্ছিল। জায়গাটি পাহাড়ের মতো কিছুটা উঁচু হওয়াতে স্থানীয় লোকজন প্রথমে এটিকে একটি পাহাড় ভেবে ভুল করেছিল, আর তাই এই জায়গার নামই দিয়ে ফেলে গোপালচিতার পাহাড় বা পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। 1807 থেকে 1812 সালের দিকের কথা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে সার্ভে করছিলেন বুকানান হ্যামিল্টন। তার চোখেই প্রথম এই জায়গাটি ধরা পড়ে। আশেপাশে কোনো পাহাড়ি এলাকা না থাকায় এটা যে কোনো পাহাড় না তা তিনি দেখেই বুঝে ফেললেন। তবে তিনি অবশ্য এই জায়গার ব্যাপারে তেমন কোনো বিস্তারিত তথ্য দিতে পারেননি। তখন জায়গাটি দেখতে ছিল অনেকটা এরকম। পরে অবশ্য এই জায়গাটি ভিজিট করেন ওয়েস্টকট নামক আরেকজন ব্রিটিশ। তিনিও তেমন কোনো তথ্য দিতে পারেননি। এরপর পার হয়ে যায় প্রায় ৬৭ বছর। 1879 সালে জায়গাটি ভিজিট করেন স্যার আলেকজান্ডার কানিংহাম। তিনি এই জায়গাটি ভিজিট করে একটি রিপোর্ট প্রকাশ করেন। কানিংহাম স্পষ্টই বুঝতে পারেন যে ইতিহাসের বড় কোনো রহস্য লুকিয়ে আছে মাটিচাপা পড়ে। এরপর কানিংহাম একদল স্কিল্ড লেবার নিয়ে আসেন জায়গাটি খনন করার জন্য। তিনি এর অল্প কিছু খনন কাজ করেও ফেলেন, কিন্তু বালিহারের জমিদার এই কাজে তাকে বাধা দেন। তবে খনন কাজের সময় তিনি একটি নারী মূর্তি দেখতে পান, যেটিকে তিনি ভুল করে মনে করেছিলেন একটি দেবী কালী মূর্তি, এবং তিনি ভেবেছিলেন এটি একটি হিন্দু মন্দির, যা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। এরপর আবার দীর্ঘদিন জায়গাটি পড়ে থাকে। ইতিহাসবিদদের মতে এই দীর্ঘ সময়ে অবহেলা এবং অযত্নে স্থাপনাটির অনেক ক্ষতি হতে থাকে। স্থানীয় লোকজন এখান থেকে ইট, পাথর, মূর্তি এসব নিয়ে যেতে থাকে। প্রায় 40 বছর পর 1919 সালে এই জায়গাটি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধীনে চলে আসে। এরপর 1920 সালে জায়গাটি ভিজিট করেন KN দীক্ষিত। এর 3 বছর পর 1923 সালে কলকাতা ইউনিভার্সিটি এবং বরেন্দ্র রিসার্চ সোসাইটির যৌথ উদ্যোগে আবারও খনন কাজ শুরু করা হয়। এবার খনন কাজের নেতৃত্ব দেন ডক্টর ভান্দারকার। এই খনন কাজের সময় বিহারের দক্ষিণ পশ্চিম দিকে কক্ষ নাম্বার 106 থেকে 114 বের হয়ে আসে। এরপর 1925 থেকে 1926 সালে RD ব্যানার্জির নেতৃত্বে আবার খনন কাজ শুরু হয়। তিনিই প্রথম বিহারের মূল স্থাপনার উত্তর দিকে খনন কাজ চালিয়ে মূল বিহারের সিঁড়ি এবং বিহারের টেরাকোটা বেসমেন্ট বের করে নিয়ে আসেন। ঠিক তখনই সম্পূর্ণ বিহারের সাধারণ কাঠামো সম্বন্ধে পূর্ণ একটা ধারণা পাওয়া যায়। এরপর টানা খনন কাজ চলে 1934 সাল পর্যন্ত, যার নেতৃত্ব দেন KN দীক্ষিত। শুধু মাঝের 2টি সিজন এর নেতৃত্ব দেন GC চন্দ্র। 1934 সালে বিহার থেকে কাছেই আবিষ্কৃত হয় তারা মন্দির, যা সত্যপীরের ভিটা নামে পরিচিত। বিহারটি আমরা বর্তমানে যে গ্রাউন্ড লেভেলে দেখতে পাই, এর মূল ভিত্তি আরও কয়েক ফুট নিচে অবস্থিত, অর্থাৎ বিহারটি কালের বিবর্তনে কিছুটা মাটির নিচে ডেবে গেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ নতুন তথ্যের অনুসন্ধান করতে 3টি ফেইজে খনন কাজ পরিচালনা করে। এর মধ্যে সর্বশেষটি পরিচালিত হয় 2007 থেকে 2008 সালে। বিহারে প্রবেশ করার 2টি গেট আছে।
আমরা এর মূল গেট দিয়ে প্রবেশ করছি। মূল গেট পার হয়েই একটি খোলা জায়গা পাবেন। এখানে বেশ কিছু গাছ লাগানো হয়েছে, যা দেখতে বেশ ভালোই লাগে। ছুটির দিন হওয়াতে মোটামুটি ভিড় ছিল। তবে যে বিষয়টি দেখে খুব অবাক হয়েছি তা হলো, কর্তৃপক্ষ মূল বিহারের রক্ষণাবেক্ষণ বাদ দিয়ে বিহারকে কেন্দ্র করে যে পার্ক বানিয়েছে সেটার রক্ষণাবেক্ষণেই বেশি মনোযোগ দিচ্ছেন। তাছাড়া সবচেয়ে বাজে বিষয় হচ্ছে বিহারের আশেপাশে কোনো থাকার জায়গা নেই। বিহারের মধ্যে একটি গেস্ট হাউস থাকলেও বিহারের অফিসিয়ালদের সিন্ডিকেটের কারণে সেখানে থাকা অসম্ভব। বিহারের কর্মচারীরা তাদের নিজেদের বাসায় থাকার ব্যবস্থা করেছে, সেখানে টাকা খরচ করে আপনি থাকতে পারবেন। অনেকটা বাধ্য হয়েই থাকতে হবে আর কি, কারণ গেস্ট হাউসের রুম খালি থাকলেও তা আপনাকে বিহারের অফিসিয়ালরা বিভিন্ন অজুহাতে থাকতে দিবে না। তাছাড়া বিহারের ওয়াশরুম ব্যবহার করতে হলে আবার আপনাকে টিকিট কাটতে হবে, বিহারের ভেতরে জাদুঘরে ঢুকতে হলে আবারও টিকিট কাটতে হবে। খুবই হতাশাজনক। তাদেরকে স্বাগত জানাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহার পার্ক থেকে। আমার ডান পাশে এখানে আসলে একটা রিসার্চ সেন্টার থাকার কথা, কিন্তু সেখানে এখন অনেকগুলো দোলনা আছে, সেখানে বাচ্চারা দোল খাচ্ছে। এবং আমরা যদি একটু বাম দিকে তাকাই, বাম দিকে একটা লাইব্রেরি থাকার কথা ছিল, কিন্তু সেখানে এখন সুন্দর একটা ফুড কোর্ট আছে। এই যে পুরাতন সভ্যতা এবং নতুন সভ্যতার যে একটা ফিউশন, এই ফিউশন দেখে অবাক হয়ে আমাদের কবি বলেছেন, টিনের চালে কাক আমি তো অবাক। মূল গেট দিয়ে ঢোকার পর আরেকটি গেট আছে টিকিট কাটার জন্য। টিকিট কেটে কিছুক্ষণ হাঁটতে হয় মূল বিহারে পৌঁছানোর জন্য। তবে এই হাঁটার রাস্তাটি এক কথায় অসাধারণ। দূর থেকে বিহারের বিশালতা যে কাউকে মুগ্ধ করবে। বিহারটি পর্যবেক্ষণের সময় আমাদের কাছে বেশ কিছু বিষয় অসংলগ্ন মনে হয়েছে, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব পুরো ভিডিওতে। আমরা পাহাড়পুরের মেইন গেটের এখানে একটা ফলক পাচ্ছি। এই ফলকে পুরো যে পাহাড়পুরের যে নকশাটা সেটা এখানে দেওয়া আছে, যে একটা ম্যাপে যখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইন্ডিকেটর না থাকে সেটাকে আসলে ম্যাপ বলা হয় না। যেমন এই মানচিত্রটাতে আসলে কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেয়া নাই। এবং মেইন গেট আসলে এইটা, কারণ মেইন গেট এইটা, কিন্তু এই যে এই নকশাটার ডাইমেনশনটা আসলে ঠিক নাই। এই জিনিসটা আসলে ঘুরিয়ে এই দিকে হওয়া উচিত ছিল। এটা যেহেতু মেইন গেট, তাহলে এই ছবিটা এই দিকে হওয়া উচিত ছিল, যেহেতু মেইন গেট হচ্ছে এইটা। তো সবাই ভাবছে যে এটা আসলে ওই দিকে মনে হয় মেইন গেট, আসলে ওই দিকে মেইন গেট না, মেইন গেট হচ্ছে এইটা। তো এটা যদি মেইন গেট হয় তাহলে এইটা এই দিকে হওয়া উচিত ছিল, এবং পুরো স্ট্রাকচারটাই এরকম রোটেট করে এইরকম হতো। তো এইখানে সামান্য একটু ত্রুটি আছে, আমার মনে হয় এই ত্রুটিটা সংশোধন করা উচিত, তা না হলে মানুষ এখান থেকে মিস ইনফরমেশন পাবে। মেইন গেটে ঢুকেই আমরা এরকম কিছু পাথর দেখতে পাবো। এই পাথরগুলোকে বলা হচ্ছে যে এগুলো পিলার হিসেবে কাজ করত। তবে আমরা যদি এই সাইডের পিলারগুলো যদি একটু দেখি, এই যে পাথরগুলো রাখা আছে, সম্ভবত পিলার কখনো একদম দেয়াল ঘেঁষা হয় না, দেয়াল থেকে একটু স্পেস রেখে এই দিকে হয়। তো পাথরটা এইখানে যেখানে রাখা আছে, আমার মনে হয় না অ্যাকচুয়ালি পাথরটা এইখানেই ছিল। আমার মনে হয় এই পাথরটা আর একটু সামনে এই দিকে ছিল, কারণ দেয়াল ঘেঁষা কখনো পিলার আমি অন্তত দেখিনি কখনো। মেইন গেটটা এত বেশি প্রশস্ত ছিল না। আমরা যদি একটু এই দিকে আসি তাহলে দেখতে পাবো এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এখানে একটা গ্যাপ আছে, এবং ঠিক ওই সেম দূরত্বে আর একটা গ্যাপ আছে। তো সম্ভবত এইখানে কোনো কাঠের বা লোহার কোনো দরজা ছিল। বিহারের প্রবেশদ্বারের দেয়ালের পুরুত্ব দেখে অনুমান করা যায় বিহারের নির্মাণ শৈলী কতটা চমৎকার এবং সমৃদ্ধ ছিল। প্রবেশদ্বার দুইটি লেয়ারে ছিল। প্রথমে ওয়েটিং রুম, তারপর প্রধান ফটক। প্রধান ফটকের দুই পাশে রয়েছে পাহারাদারদের থাকার জায়গা। বিহার মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শিক্ষা প্রতিষ্ঠান। তবে ধর্মের পাশাপাশি অন্যান্য বিষয়েও শিক্ষা দেওয়া হতো বলে অনেকে মনে করেন। এই ধরনের বিহারগুলোকে আমরা বর্তমান সময়ের বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করতে পারি। ইতিহাসবিদরা সোমপুর বিহারকে মহাবিহার হিসেবে আখ্যা দিয়েছেন। বিহারের একটি কাল্পনিক পূর্ণাঙ্গ রূপ আমরা দেখে নিতে পারি চাইলে। তখনকার সময়ে নালন্দা মহাবিহার এবং এই সোমপুর মহাবিহারের খ্যাতি পুরো এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়েছিল। এমনকি ক্যাম্বোডিয়ার বিখ্যাত অ্যাঙ্কর ওয়াটের নির্মাণ শৈলী এই সোমপুর বিহার দ্বারা প্রভাবিত হয়েছিল।
বিহারের সামনে ঠিক এই জায়গাটিতেও খনন কাজ করা হয়েছিল এবং খনন কাজ করার পরে ঠিক এইখান থেকে মেইন গেট বরাবর একটা রাস্তার লেয়ার পাওয়া গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার মাটি দিয়ে রাস্তাটা ভরাট করে দেওয়া হয়। তবে আমার মনে হয় যে আমাদের ইতিহাসকে রক্ষা করতে হলে খনন কাজ চালিয়ে যাওয়া উচিত এবং রাস্তা যেটা ছিল সেটা আসলে রাখা দরকার। তাহলে আমরা বুঝতে পারতাম যে সঠিক স্ট্রাকচারটা আসলে কীরকম ছিল। তবে সবার আগে যে প্রশ্নটি মাথায় আসে তা হচ্ছে কবে এবং কে এই মহাবিহারটি নির্মাণ করেন। তা জানতে হলে আমাদের ডুব দিতে হবে ইতিহাসের পাতায়। ভারতবর্ষে যে কয়টি প্রভাবশালী সাম্রাজ্য পাওয়া যায় সেগুলোকে যদি ক্রমান্বয়ে সাজানো হয় তাহলে সবার আগেই বলতে হবে মৌর্য সাম্রাজ্য, তারপর আসে গুপ্ত সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য, মুসলিম তথা মুঘল সাম্রাজ্য এবং সবশেষে ব্রিটিশ সাম্রাজ্য। প্রতিটি সাম্রাজ্যের উত্থান পতনের মাঝামাঝি সময়টি মোটেই সুখকর নয়। এর মধ্যে গুপ্ত সাম্রাজ্যের পতন এবং পাল সাম্রাজ্যের উত্থানের মধ্যবর্তী সময়টি সবচেয়ে আলোচিত। ইতিহাসে এই সময়টিকে বলা হয় মাৎস্যন্যায়। একটি পুকুরের বিশৃঙ্খল পরিবেশকে মাৎস্যন্যায় বলা হয়। পুকুরে অবস্থিত মাছের মধ্যে যখন ভারসাম্য না থাকে তখন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। ভারতবর্ষের প্রাচীন পণ্ডিত কৌটিল্য এই শব্দটি তার অর্থশাস্ত্র বইতে উল্লেখ করেন। পুকুরের বিশৃঙ্খল পরিবেশের সাথে তুলনা করে তিনি বলেন, একটি রাষ্ট্রে যখন আইন অকার্যকর থাকে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সবলরা দুর্বলের উপরে আক্রমণ করে। পাল আমলের বিভিন্ন লিপিতে মাৎস্যন্যায় শব্দটি পাওয়া যায়। এই অর্থবহ শব্দটির প্রয়োগ করে বাংলার তৎকালীন রাজনৈতিক অবস্থার বর্ণনা করেছেন তারা। আইন শৃঙ্খলা বজায় রাখার মতো শক্তিশালী শাসন ক্ষমতার অভাবে সম্পূর্ণ অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল। এই বিশৃঙ্খল পরিবেশ বজায় ছিল প্রায় 100 বছর। অতঃপর এই বিশৃঙ্খল পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য তখনকার সকল ছোট ছোট রাজারা মিলে গোপালকে নির্বাচন করে নেতৃত্ব দেওয়ার জন্য। যদিও অনেক ইতিহাসবিদ মনে করেন প্রাচীন ভারতে এরকম নির্বাচনের নিয়ম বেশ বিরল, তাই তারা এই বিষয়টিকে খুব একটা গ্রহণযোগ্য বলে মনে করেন না। তবে যাই হোক, গোপালের হাত ধরে যে পাল সাম্রাজ্যের উত্থান তা নিয়ে কোনো সন্দেহ নেই। গোপালের মৃত্যুর পর তার ছেলে ধর্মপালই মূলত পাল সাম্রাজ্যকে শক্তিশালী ও বিস্তৃত করেন। ক্রমান্বয়ে পাল সাম্রাজ্য ধন সম্পদে প্রাচুর্যপূর্ণ হয়ে ওঠে। এর প্রভাব পড়ে তখনকার পুরো সাম্রাজ্যে। অবকাঠামোগত দিক থেকে পাল সাম্রাজ্য আরও শক্তিশালী হতে থাকে। পাল রাজারা যথেষ্ট পরিমাণ ধর্মভীরু ছিলেন। তারা বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্মের শিক্ষা, প্রচার এবং প্রসারের জন্য বিভিন্ন বিহার নির্মাণ করেন। তার মধ্যে সোমপুর বিহার উল্লেখযোগ্য। 8ম শতকের শেষের দিকে পাল রাজা ধর্মপাল এই মহাবিহার নির্মাণ করেন। এ বিষয়ে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক দলিল। কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন সোমপুর বিহার পাল সাম্রাজ্য গোড়াপত্তনের আগেই নির্মিত হয়েছে। তবে উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ কে.এন. দীক্ষিত এর বিরোধিতা করেন। কে.এন. দীক্ষিতের রিপোর্ট অনুযায়ী 7ম শতক বা তার আগে এই বিহার নির্মাণ করা হয়নি তা নিশ্চিত করে বলা যায়। কারণ তিনি তার রিপোর্টে বলেছেন হিউয়েন-সাং 7ম শতকের দিকে বাংলায় এসেছিলেন। হিউয়েন-সাং তার বইতে উল্লেখ করেছেন যে এই এলাকায় তিনি প্রচুর জৈন ধর্মের সন্ন্যাসী দেখতে পেয়েছেন। এর পাশাপাশি প্রায় 100-র মতো সনাতন হিন্দু মন্দির দেখতে পেয়েছেন, কিন্তু বৌদ্ধ বিহার দেখেছেন মাত্র 20টি। এবং তার বর্ণনায় পাহাড়পুরের সোমপুর বিহারের মতো এত বড় কোনো বিহারের বর্ণনাও পাওয়া যায় না। কাজী হিউয়েন-সাং যখন বাংলায় এসেছিলেন তখন সোমপুর বিহার নির্মাণ করা হয়নি তা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। তাছাড়া হিউয়েন-সাং যখন এসেছিলেন তখন বাংলা শশাঙ্কের অধীনে ছিল। হিউয়েন-সাংয়ের মতে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, কাজী এই সময়ে সোমপুর বিহার নির্মাণ প্রায় অসম্ভব বলা যায়। 8ম শতকের শেষের দিকে গোপালের পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন এবং রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন এবং তিনিই সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। তবে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাকসাম-জোন-ঝ্যাং, সম্ভবত আমার উচ্চারণটি হয়নি, তো যাই হোক, এর লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে ধর্মপালের পুত্র দেবপাল সোমপুর বিহার নির্মাণ করেছেন। কাজেই বলা যায় এই বিহার নির্মাণের পেছনে আসলে দুজনেরই অবদান রয়েছে।
সোমপুর বিহারের ভিক্ষুরা নালন্দা, বুদ্ধগয়া প্রভৃতি ভারতীয় বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ করা আছে, যা সোমপুর বিহারের সমৃদ্ধশীল অবস্থার প্রতি ইঙ্গিত করে। উল্লেখ্য, বিখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বেশ কয়েক বছর এখানে অতিবাহিত করেন এবং পরবর্তীতে তিব্বতে চলে যান। তিব্বতীয়রা এখনও অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করেন। আমার হাতের বাম দিকে প্রহরী কক্ষ, যেটা আমরা আগেই দেখালাম, এবং এই প্রহরী কক্ষের পরে সবগুলোই ধারণা করা হয় ছাত্রদের থাকার জন্য রুম ছিল এবং ওই পর্যন্ত বিস্তৃত। এবং হাতের ডান দিকে যদি আমরা দেখি, এই দিকটা ছিল মূলত বলা হয় যে বারান্দা। যদিও এই বিষয়ে মোটামুটি দ্বিমত আছে, যেগুলো বারান্দা না হয়ে অন্য কিছু হতে পারে। আমরা যদি দেখি সামনে বেশ কিছু জায়গায় এরকম বাড়তি অংশ, এই বাড়তি অংশগুলোকে বারান্দা হিসেবে ধারণা করা হয়, তবে আবার কেউ কেউ এগুলো দেয়ালের একটা অংশ হিসেবেও ধরে। তো পুরো বিষয়টা নিয়ে একটা মোটামুটি কনফিউশন আছে যে এগুলো কি বারান্দা নাকি দেয়াল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ছিল মূলত স্টুডেন্টদের থাকার রুম। ভিডিওতে দেখে হয়তো বা খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এই রুমটা আসলে যথেষ্ট জায়গা আছে রুমে, অতটা ছোটও না। তবে আমরা যদি পাশের রুমটা একটু দেখি, পাশের রুমটায় দেখব যে এখানে একটা বেদি আছে মাঝে। তো এই রুমে হয়তোবা কেউ থাকতো না, এখানে মূলত ধ্যানের কাজগুলো হতো, ছাত্ররা এখানে ধ্যান করত। এই ধ্যান করার যে রুমগুলো, যে রুমগুলোতে বেদি আছে, এই রুমের সংখ্যা আসলে খুব বেশি না। আমরা প্রতিটা সাইডেই যদি যাই, এই বেদিওয়ালা রুম আর 2টা থেকে সর্বোচ্চ 3টা থাকে, আর অধিকাংশ রুমই মূলত ফাঁকাই থাকে, যেগুলোতে স্টুডেন্টরা মূলত থাকতো। কিন্তু রুমের আমরা যদি একটু এই সাইডে আসি, এই যে ফাঁকা জায়গাগুলো, সম্ভবত এইগুলো বারান্দা ছিল বা রুম হিসেবেও ইউজ হতে পারে। তবে এক্স্যাক্টলি বলাটা আসলে কঠিন, যেটা বারান্দা ছিল না রুমের পরে আরেকটা রুম ছিল। আমি যেখানে বসে আছি, ছোট একটা ব্রিজ, এটা আসলে তখন ছোট ব্রিজ ছিল না। আমার নিচে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এবং এই ফাঁকা জায়গার শেষ মাথায় একটা দেয়াল দেখতে পাচ্ছেন, এই দেয়ালটা আসলে তখন দেয়াল ছিল না। এই জায়গাটা মূলত অতিরিক্ত পানি যখন হতো, সেই পানিটাকে মূলত নিষ্কাশন করা হতো। আমি দেখে বড় অবাক হচ্ছি যে এত আগে এত ওয়েল অর্গানাইজড একটা স্ট্রাকচার, যেখানে পানি নিষ্কাশনেরও সুব্যবস্থা ছিল। পুরো এরিয়াটাতে ড্রোন উড়ানো নিষেধ, তবে হেলিকপ্টার উড়ানো সম্ভবত বৈধ। আমাদের হেলিকপ্টারের বাজেট ছিল না বলে আমরা টাকার কাছে হেরে গেলাম। 1982 সালে মাটি খননের পর বিহারের একটি কক্ষ থেকে একটি বৌদ্ধ মূর্তি পাওয়া যায়, যেটিকে অনেক ইতিহাসবিদ একটি মাস্টারপিস হিসেবে চিহ্নিত করেছেন, কারণ এরকম ফেসিয়াল এক্সপ্রেশন এবং নিখুঁত নির্মাণশৈলী অত্যন্ত বিরল। তবে প্রশ্ন হচ্ছে, এরকম একটি মূর্তি কেন একটি কক্ষে পাওয়া যাবে, বরং এটা তো থাকার কথা ছিল মূল মন্দিরে। এ থেকেই বোঝা যায় পাল সাম্রাজ্য পরবর্তী সেন সাম্রাজ্যের উত্থানে এই বিহারে বেশ পরিবর্তন আসে। ধরুন আপনি একজন পাহাড়পুরের স্টুডেন্ট এবং আপনি এখানে আসলেন কথা বলার জন্য, এবং আপনাকে বলা হলো লাঞ্চের পরে আসুন। আপনারা বুঝতেই পারছেন আপনি কোথায় এসেছেন। আপনি এসেছেন পাহাড়পুরের বিপুল সংখ্যক স্টুডেন্টদেরকে অর্গানাইজ করার জন্য যে অফিসের দরকার ছিল, সেই অফিস।
এগুলো হতে পারে অফিস, আবার এগুলো লাইব্রেরিও হতে পারে কিংবা রিডিং রুমও হতে পারে। তবে এক্স্যাক্টলি আসলে এখন বলা একদম অসম্ভব যেগুলো অফিস ছিল, রিডিং রুম ছিল নাকি লাইব্রেরি ছিল। যে এটা ছিল মেইন যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, ওই স্ট্রাকচারের একটা মিনিয়েচার। আমরা এখন যেমন একটা বিল্ডিং বানানোর আগে 3D ডিজাইন করি বা হচ্ছে একটা ড্রয়িং করি, ঠিক তখনকার সময়ে একটা মিনিয়েচার এরকম বানানো হতো, তারপরে ওই বিল্ডিংটা বানানো হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে যে মিনিয়েচার যদি বানাতেই হয় তাহলে স্ট্রাকচারের মধ্যে কেন বানাবে? আর একটু দূরে যেও তো বানাতে পারতো। আর এই রকম স্ট্রাকচার আমরা আরও বেশ কয়েক জায়গায় দেখতে পাবো। তো মিনিয়েচার যদি দরকারই হয় তাহলে একাধিক কেন থাকবে? বিহার সম্বন্ধে আরও জানতে আমরা কথা বলেছিলাম বিহারের একজন অফিসিয়াল হাসান আঙ্কেলের সাথে। পাহাড়পুর যে শুধু ধর্ম চর্চা কেন্দ্রিক ছিল তা না, বৌদ্ধরা এখানে ধর্মচর্চার পাশাপাশি তাদের ইয়োগা অর দ্য মেডিটেশন এখানে একসময় করা হতো। কারণ এখানে এই বিহারের চারিদিকে 177টা কক্ষ পাওয়া যাচ্ছে। তো 177টা কক্ষের মাঝে 92টা কক্ষে এরকম কিছু বেদি পাওয়া যাচ্ছে, যে বেদিগুলো প্রমাণ করতেছে একসময় এখানে ধ্যান বা আরাধনা হতো এবং শিক্ষার পাশাপাশি ধর্মচর্চার পাশাপাশি তারা একসময় মেডিটেশন বা ধ্যান করতো। আরেকটা জিনিস হচ্ছে যে এই বাংলায় এই অঞ্চলে বলা হচ্ছে যে আজ থেকে 1000 বা 1200 বছর পূর্বে যে এখানে যে বলা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের যে শেষ পণ্ডিত চিরজ্ঞান অতীশ দীপঙ্কর এই সম্পদ বিহারে তিনি দায়িত্ব পালন করছেন, তিনি এখানে আসছেন। আর একটা কথা হচ্ছে যে চর্যাপদ, আমরা সাধারণত চর্যাপদে যে ইগুলো পাই, তো অনুমান করা হচ্ছে যে চর্যাপদ একসময় যে কবি সাহিত্যিক যারা লেখক ছিলেন কান্নপা অনুপা, তারা সম্পূর্ণ বিহারে অবস্থান করছেন। তো এই দিক দিয়ে বলা হচ্ছে যে পাহাড়পুর বৌদ্ধবিহার তথা একটা সবচেয়ে রিচ একটা ইউনিভার্সিটি হিসেবে তারা মানে আমরা আখ্যায়িত করি এবং এখানকার গুরুত্ব সবচেয়ে পাল বংশে যেটা বলা হচ্ছে যে 400 বছরে একটা তাদের বংশানুক্রমে একটা ঐতিহ্য বহন করতেছে। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাইট হিসেবে বিবেচিত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা বড় সাইট এবং বিশ্বের ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত পাহাড়পুর বৌদ্ধবিহার। এবং 1985 সালে ইউনেস্কো পাহাড়পুরকে তাদের ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন। সবচেয়ে অবাক করার বিষয়, খনন কাজের সময় বেশ কিছু কয়েন পাওয়া যায়, যার মধ্যে একটি খলিফা হারুনুর রশিদের, শের শাহের 6টি, ইসলাম শাহের 2টি, বাহাদুর শাহের 3টি, দাউদ কররানীর 2টি, সম্রাট আকবরের 1টি এবং হুসাইন শাহ সাকরির 1টি। একমাত্র খলিফা হারুনুর রশিদ ছাড়া বাকি সবার রাজত্বকাল ছিল মোটামুটিভাবে 1500 সাল থেকে 1600 সালের দিকে, কিন্তু সোমপুর বিহার পুরোপুরিভাবে ধ্বংস হয় 13 শতকের দিকে। কাজী এই কয়েনগুলো কিভাবে এখানে আসলো তা নিয়ে ইতিহাসবিদরা এখনো ধোঁয়াশার মধ্যেই আছেন। প্রচণ্ড রোদে আপনি ধরুন প্রচণ্ড তৃষ্ণার্ত, ঠিক একইভাবে এইখানে বসবাসরত মানুষজনেরও তৃষ্ণা মেটাতো মূলত এই ধরনের কূপগুলো। এই কূপগুলো থেকেই মূলত তারা খাওয়ার পানি সংগ্রহ করত। তো একটা কূপ আমরা পেয়েছি, তবে ধারণা করা হয় আরও বেশ কয়েকটা কূপ ছিল, তবে সেগুলো এখন আর খুঁজে পাওয়া যায়নি। এই জায়গাটি হচ্ছে বিহারের রান্নাঘর। এটা মূলত একটি চুলা। এই যে আমরা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি, এইখানে মূলত বিভিন্ন জ্বালানি দেওয়া হতো এবং উপরে রান্না হতো। কিন্তু আমরা যদি উপরে দেখি যে এখানে পাতিলটা রাখবে কোথায়, আসলে এই যে সারফেসটা আমরা এখন যেরকম দেখতে পাচ্ছি এরকম ছিল না। এইখানে পাতিল রাখার জন্য নির্দিষ্ট ভাবে হচ্ছে ফুটা ছিল, ওইখানেই মূলত পাতিলটা রাখতো। তবে আবার যখন রিকনস্ট্রাক্ট করা হয় তখন এই জিনিসটাকে একদম মিশিয়ে দেওয়া হয়। প্রাচীনকালে এই রকম ছিল না, তবে এটা মূলত তাদের রান্নার কাজেই ব্যবহৃত হতো। এবং আমরা যদি ওই দিকটা দেখি, ওই দিকটা তাদের ডাইনিং হিসেবে ইউজ হতো, এখানে রান্না হতো এবং ওই দিকে যেয়ে তারা খাওয়া দাওয়ার কাজটা করত। বিহারের কয়েকটা জায়গায় স্তূপা দেখতে পাওয়া যায়। আমরা স্তূপা হিসাবে যেটা পাচ্ছি, আমাদের পাহাড়পুর যেটা বলা হচ্ছে স্তূপা বলতে আমরা 3 প্রকার স্তূপা পাই। একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে পারিভৌগিক, একটা হচ্ছে নিবেদন। তো শারীরিকটা হচ্ছে বৌদ্ধের কোনো অংশ, দেহের কোনো অংশ, এটা নিয়ে যদি কোনো স্তূপা নির্মাণ করা হয় সেটাকে বলা হচ্ছে শারীরিক। আর যদি বাহ্যিক যেটা বলা হচ্ছে তার ব্যবহার করা কোনো জিনিস, তার কোনো জিনিস ব্যবহার করছে সেটাকে দিয়ে যদি আমরা স্তূপা নির্মাণ করি সেটা হচ্ছে
বাহ্যিক, আরেকটা হচ্ছে নিবেদন। আমরা শারীরিক এবং বাহ্যিক কিছুই পাইনি, কিন্তু তাকে স্মরণ করে তার ছাই ভস্য কিলেটেকু নিয়ে আসে আমরা যদি একটা স্তূপ নির্মাণ করি, সেটা হবে নিবেদন স্তূপ। তো এই হিসাবে আমরা পাহাড়পুরে যেটা পাচ্ছি একটা স্তূপ, যেখানে বৌদ্ধরা স্তূপ নির্মাণ করে এখানে শ্রদ্ধা নিবেদন করতো, এবং সেই নিবেদনের প্রেক্ষিতে আমরা এখানে একটা স্তূপ পাওয়া যাচ্ছে। তো পাহাড়পুরে শুধু এখানে স্তূপ পাওয়া যাচ্ছে কয়েকটা, এবং পাশাপাশি আমাদের আরেকটা সাইটে পাওয়া যাচ্ছে যেখানে 132টা স্তূপ পাওয়া যাচ্ছে, যেখানে আরেকটা সাইট আমাদের বিহারের পূর্ব পাশে। বিহারে মোট 177টি কক্ষ পাওয়া যায়, যার অধিকাংশই ভিক্ষুদের থাকার জন্য ব্যবহৃত হতো। তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্রতিটি কক্ষের দেয়ালের পুরুত্ব যথেষ্ট বেশি। কাজেই বিহারের চারদিকের থাকার জায়গাটি কি আদৌ একতলা বিশিষ্ট ছিল কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দেয়ালের পুরুত্ব দেখে অনুমান করাই যেতে পারে যে তা একাধিক তলা বিশিষ্ট ছিল। সেদিক থেকে বিহারের কক্ষের সংখ্যা আমাদের ধারণার চাইতেও অনেক গুণ বেশি ছিল হয়তো। বেশ কিছু কক্ষে উঁচু বেদি লক্ষ্য করা যায়, সম্ভবত এই বেদিগুলো ধ্যানের কাজে ব্যবহৃত হতো। আবার এমনও হতে পারে এই বেদিগুলোতে বৌদ্ধ মূর্তি শোভা পেত। এমনটি আমরা বিভিন্ন বৌদ্ধ প্যাগোডায় বর্তমানেও দেখতে পাই। মূল মন্দিরটি বর্তমানে 21 মিটার উঁচু হলেও একটা সময় এটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল, যা প্রায় বর্তমান সময়ের 8 থেকে 10 তলা বিল্ডিংয়ের সমান। তবে আরেকটি অদ্ভুত বিষয় হচ্ছে বিহারের মাঝের যে স্থাপনা তা কিন্তু বিহারের একদম মাঝে না, বরং কিছুটা দক্ষিণ দিকে অবস্থিত। এর কারণ অবশ্য জানা যায় না। এমনও হতে পারে বিহারের মাঝের মন্দির এবং চারপাশের স্থাপনা একই সময়ে নির্মাণ না করে ভিন্ন সময়ে নির্মাণ করা হয়েছে, আর তাই এই মন্দিরটি একদম মাঝ বরাবর না থেকে কিছুটা দক্ষিণ দিকে অবস্থিত। বিহারের উত্তর দিকে আছে 45টি রুম এবং বাকি 3 দিকে আছে 44টি করে রুম, মাঝের ব্লকগুলো বাদ দিয়ে। বিহারের দক্ষিণ দিকের বর্ধিত অংশটি ব্যবহৃত হতো টয়লেট হিসেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরুন আপনি উত্তর দিকের কোনো একটি রুমে থাকেন। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাকে যে লম্বা পথ পাড়ি দিতে হবে, ততক্ষণে আপনি প্রকৃতিতে হারিয়ে যাবেন। তাই আদৌ এটা টয়লেট ছিল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। মন্দিরটি 3টি ধাপে ধীরে ধীরে উপরে উঠে গেছে। এর ঠিক কেন্দ্রে দরজা জানালাবিহীন একটি চতুষ্কোণাকার প্রকোষ্ঠ আছে, যেটি অনেকটা পিলারের মতো কাজ করে। এই প্রকোষ্ঠটি মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত, যা এই স্থাপনার মেরুদণ্ডের মতো কাজ করে। মূলত এটিকে কেন্দ্র করেই সুবিশাল এই মন্দিরের কাঠামো নির্মিত। এই প্রকোষ্ঠের চারদিকে মন্দিরের দ্বিতীয় ধাপে 4টি কক্ষ ও মণ্ডপ নির্মাণ করা হয়েছে। এর ফলেই মন্দিরটি ক্রুশাকার ধারণ করেছে। মূল স্থাপনার চারদিকে আছে চলাচল করার করিডোর। একটি অদ্ভুত বিষয় হচ্ছে, বিহার থেকে পূর্ব দিকে সত্যপীরের ভিটা, কিন্তু বিহারের মূল গেট উত্তর দিকে। তাই KN দীক্ষিতের মতে বিহারের পূর্ব দিকেও ছোট বা পকেট গেট ছিল, যা দিয়ে ভিক্ষুরা সত্যপীরের ভিটায় যাওয়া আসা করত। এবং এই গেটের সামনে যে রাস্তা ছিল, এই রাস্তা পরবর্তীতে চলে গিয়েছিল তখনকার মূল রাজধানী পুন্ড্রবর্ধন বা মহাস্থানে। এবার প্রশ্ন হচ্ছে, বিহারের মেইন গেট উত্তর দিকে কেন? এমনও তো হতে পারে উত্তর দিকের গেটের সামনের দিকের রাস্তা পূর্ব পশ্চিম বরাবর ছিল এবং সত্যপীরের ভিটায় যাওয়ার জন্য আলাদা রাস্তা ছিল। বিহারের দক্ষিণ পূর্ব দিকে পাওয়া গেছে একটি ইট পাথরের ঘাট। অনেকেই মত প্রকাশ করতে চান যে বিহারের দক্ষিণ পূর্ব দিকে উত্তর দক্ষিণ বরাবর একটি নদী ছিল। তবে এই দিক দিয়ে যদি নদী থাকে, তাহলে সত্যপীরের ভিটার অস্তিত্ব অস্বীকার করা হবে। তাই হতে পারে এটা কোনো পুকুর বা বড় কোনো জলাশয়ের ঘাট। খুবই অবাক করার বিষয় যে পাহাড়পুরে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন মূর্তি যেমন পাওয়া যায়, তেমনি হিন্দু ধর্মের বিভিন্ন মূর্তির পাশাপাশি জৈন ধর্মের মূর্তিও পাওয়া যায়। তবে এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। কেউ কেউ এই বিষয়ে বলেন যে পাহাড়পুর ছিল বিভিন্ন ধর্মের একটি সম্মিলিত শিক্ষা প্রতিষ্ঠান, যা হওয়ার সম্ভাবনা খুবই কম।
আবার কেউ কেউ বলতে চান যে বিহারটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের আক্রমণ এবং দখলের শিকার হয়, যার প্রমাণ হিসেবে এখানে বৌদ্ধ, হিন্দু এবং জৈন এই 3 ধর্মেরই দেবদেবীর টেরাকোটা এবং মূর্তি পাওয়া যায়। এই সেই অসংলগ্ন পাথরের পিলার, এটাকে এইভাবে শুয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা দেখে মনে হয় না যে এটা ওঠার সিঁড়ি ছিল। সিঁড়ি কখনো এইরকম কার্ভড হয়ে এইভাবে থেমে যাবে না, এবং মোটেই এটা সিঁড়ির মতো দেখাচ্ছে না। আমরা যদি দেখি যে এই দিকটাতে একটা ডিজাইন আছে, এবং এই দিকটাতে ডিজাইন হলেও আমরা যদি আস্তে আস্তে এই দিকটাতে আসি, এই দিকে কোনো ডিজাইন নাই এবং ফ্ল্যাট। খুব সম্ভবত এবং বিরাট সম্ভাবনা আছে যে এই পিলারটা এইভাবে শুয়ে না থেকে এইভাবে দাঁড়ানো ছিল, লম্বালম্বিভাবে দাঁড়ানো ছিল, এবং এটা হতে পারে একটা দরজার একটা অংশ। আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহারে মন্দিরের গায়ে অনেক টেরাকোটা ফলক আছে, যে ফলকগুলো একসাথে বলা হচ্ছে যে তাদের ঐতিহ্য, তাদের কালচার, তাদের ইতিহাসকে প্রিজার্ভ করতেছে। তো আমরা তো আজ থেকে 1000 বা 1200 বছর পূর্বে একমাত্র মৃৎশিল্পীর সাথে ইতিহাসে একটা ভালো সম্পর্ক ছিল, কারণ একমাত্র মৃৎশিল্পীরাই এই ইতিহাসকে ধরে রাখতো। কারণ প্রত্যেকটা টেরাকোটা একটা অর্থ আছে, যে অর্থ দিয়ে তারা এই ইতিহাসকে প্রিজার্ভ করতো। তো বলা হচ্ছে যে এই পারপাসে বলা হচ্ছে যে আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার একটা টেরাকোটা, সামান্য সংক্ষিপ্ত একটা ইতিহাস বলতেছি, যে আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহারে একটা টেরাকোটা আছে, যেটা সিংহ, কূপ এবং একটা খরগোশ, এই 3টা মিলে একটা টেরাকোটা পাওয়া যাচ্ছে। সেই টেরাকোটা মিনিং করতেছে যে আজ থেকে 1000 বা 1200 বছর পূর্বে আমাদের গ্রামের কিছু ঐতিহ্য, গল্প, কাহিনী আছে, যেটা বলা হচ্ছে যে এক বনে এক সিংহ ছিল, এবং সিংহ বনের রাজা। সেই বনের সমস্ত পশুকে বা জীবজন্তুকে যখন তখন ধরে খেয়ে ফেলতো। তো এতে বনের পশুরা কী করতো, তারা একত্রিতভাবে একটা মিটিং করে বললো যে আমাদের রাজামশাই যদি আমাদেরকে এইভাবে খেয়ে ফেলে, তো আমাদের কারো তো জীবনে নিরাপত্তা নেই। তাহলে আমরা একটা মিটিংয়ে ও আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্তে উপনীত হলো যে রাজামশাই গুহা থেকে বের হবে না, আমরা প্রত্যেকেই তাকে খাবার পৌঁছাই দেবো রোস্টার অনুযায়ী। একটা নিয়ম করলো যে আজকে অমুক যাবে, একটা অমুক যাবে, সে কষ্ট করে কেন বের হয়ে আসবে, যখন তখন তারা একটা বনের প্রাণীকে করবে। অতএব রাজামশাইতে খবর দেওয়া হলো, সে প্রস্তাবে রাজি হলো। তো এইভাবে রোস্টার অনুযায়ী খাবার চলতেছে। তো যেদিন খরগোশের পালা হলো, সেদিন খরগোশ যেতে একটু দেরি করছে খাবারের। সে রাজামশাই তো রেগে আগুন, যে রাজামশাই তুমি আজকে আমার ক্ষুধার লাগছে, আর সেই দিনই তোমার এত ছোট প্রাণী পাঠাইছে, আমি তোমাকে মানে রাগান্বিত ভাব হচ্ছে। তখন খরগোশ বললো যে রাজামশাই, আমি তো টাইম মতোই আসতেছিলাম, কিন্তু বনের মধ্যে আরেকটা রাজা আমাকে আটকে রাখছে, সে কোনো মতে আমাকে আসতে দেবে না। কারণটা হচ্ছে যে তখন রাজামশাই শুনে বললো যে না, আমি এই বনের একমাত্র রাজা, আর কোনো দ্বিতীয় কোনো রাজা নেই, এটা কখনো সম্ভব না। রাজামশাই, আপনি যদি বিশ্বাস না করেন আপনি গিয়ে দেখতে পারেন। তখন বললো যে হ্যাঁ, আমি যাই আগে দেখবো, আমি এখন খাবো না, চলো কোন রাজা তোমাকে আটকে রাখছে, আমার খাবারকে আটকে রাখছে, আমি তাকে দেখব। তখন তিনি বনের মাঝখানে একটা কূপ ছিল, সে কূপের পাশে নিয়ে যায়, এবং কূপের পাশে কূপেতে স্বচ্ছ পানি ছিল, যে স্বচ্ছ পানিতে যাই দেখতে যায় তাকে ছবিটা প্রতিচ্ছবি হয়ে চলে আসে। এবং তখন যে বলে যে এই যে এখানে, তখন সিংহ যখনই তাকায় তখন তার ছবি ভেসে ওঠে, তখন সে চিৎকার দেয়, ও চিৎকার দেয়। তখন সে এক পর্যায়ে সে বললো যে হ্যাঁ, এত বড় সাহস, আমার কথার উপরে কথা বলে। তখন একসময় সে কূপে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে বলা হচ্ছে যে বনের রাজা কপুকাত, এই একটা গল্প কাহিনী যেটা আমরা গ্রামের ঐতিহ্যতে আমরা পাই। সেই গল্প কাহিনীটা নট অনলি এখনকার যে গল্প তা না, আজ থেকে 1000 বা 1200 বছর পূর্বে গ্রামের যারা বাস করতো তারা এই গল্পগুলোকে সংরক্ষণ করতো, এবং এই গল্পটাকে সংরক্ষণ করার জন্য একমাত্র মৃৎশিল্পীর দ্বারা এই টেরাকোটার মাধ্যমে পাহাড়পুরে ফুটে উঠেছে। যেটা বলা হচ্ছে যে এই টেরাকোটা যে শুধু টেরাকোটার একটা পোড়ামাটির ফলক তা না, এটা একটা জীবন্ত একটা ছবি, একটা গল্প কাহিনীর সংরক্ষণ করতেছে, এবং এটাকে বলা হচ্ছে। আর আদার্স যে মানে আমাদের যে অনেক টেরাকোটা আছে, প্রত্যেকটার একটা অর্থ আছে, হয়তো বা সব অর্থই যে আমরা জানি তা না, তো কিছু অর্থ এটা স্বীকার করতে হবে যে প্রত্যেকটা তথা যতগুলো টেরাকোটা আমরা পাই, যেখানেই পাই না কেন, যেখানে পাই সেখানকার একটা অর্থ দ্বারা কিন্তু নির্ধারণ করা হয়েছে।
মূল বিহারের একদম নিচের দিকে আমরা যে টেরাকোটাগুলো দেখতে পাই, এই টেরাকোটাগুলো মূলত কপি ওয়ার্ক, অরিজিনালগুলো এখানে রাখা হয়নি, রক্ষণাবেক্ষণের কারণে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য। তো এই নিচের অংশে আমরা যে টেরাকোটাগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত অরিজিনাল না, এগুলো কপি ওয়ার্ক। কিন্তু উপরের দিকে আমরা যে টেরাকোটাগুলো দেখতে পাবো, সেই উপরের দিকে টেরাকোটাগুলো আসলে একদম অরিজিনাল এবং ঠিক তখনকার সময়েরই টেরাকোটা। সোমপুর বিহারের আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এর টেরাকোটা। এই টেরাকোটাগুলো আদৌ কোনো অর্থ বোঝানোর জন্য পরপর সাজানো হয়েছে কিনা তা নিয়ে মতভেদ আছে। ইতিহাসবিদ কে.এন. দীক্ষিত বলেছেন, টেরাকোটাগুলো র্যান্ডমলি সাজানো হয়েছে এবং এগুলো কোনো অর্থ প্রকাশ করে না। এমনকি আমরা একটা টেরাকোটা উল্টাও দেখতে পাই। এ থেকে বোঝা যায় বিহারটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিকবার সংস্কার হয়েছে, যার প্রমাণ বিভিন্ন লিপিতেও পাওয়া যায়। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, একটা টেরাকোটায় একটা অদ্ভুত প্রাণী লক্ষ্য করা যায়, যেটাকে অনেক ইতিহাসবিদ ব্যাকট্রিয়ান উট বলে উল্লেখ করেছেন। এই ধরনের 2 কুচ বিশিষ্ট উট আমরা সুদূর চীনে দেখতে পাই এবং এ থেকেই বোঝা যায় পাহাড়পুরের সাথে সুদূর চীনেরও যোগাযোগ ছিল। তবে এই টেরাকোটা কি আসলেই ব্যাকট্রিয়ান উট, সেটা নিয়েও আসলে সন্দেহ আছে। তবে বিহারের রক্ষণাবেক্ষণে আমরা যথেষ্ট অবহেলা লক্ষ্য করেছি। এমনকি সংস্কারের ব্যাপারেও কর্তৃপক্ষকে খুব একটা যত্নবান মনে হয়নি। একটা জায়গায় তো আমরা বর্তমান সময়ের ABCD লেখা ইটও দেখতে পেয়েছি। সংস্কারের জন্য বিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ ইট ব্যবহার করা যেত, তাহলে বিষয়টি অন্তত দৃষ্টিকটু হতো না। বিহারের দক্ষিণ দিকে রয়েছে জাদুঘর। বিহার খননের সময় প্রাপ্ত অনেক কিছুই এখানে দেখতে পাওয়া যায়, যদিও জাদুঘরে ভিডিও করা নিষেধ। জাদুঘরের দক্ষিণে আছে তারা মন্দির, যা সত্যপীরের ভিটা নামে পরিচিত। এই তারা মন্দিরটি মূল বিহার নির্মাণের অনেক পরে নির্মাণ করা হয়েছিল। সোমপুর বিহার আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই বিহারটি কে বা কারা কখন ধ্বংস করেছিল তা নিয়ে ইতিহাসবিদরা বিভিন্ন মতামতে বিভক্ত। একদল আরেক দলকে কাদা ছোড়াছুড়ির মধ্যেই আছে এবং এটাকে কেন্দ্র করে আমরাও একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছি। ইতিহাস নিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়া বোকামি ছাড়া আর কিছুই না। ইতিহাসের ধর্মই হচ্ছে এক সভ্যতার পতন এবং নতুন সভ্যতার উত্থান। এভাবেই পৃথিবী আজ এতটা পথ পাড়ি দিয়েছে। আমরা এখন যে সভ্যতায় অবস্থান করছি, হয়তোবা আমরা নতুন কোনো সভ্যতাকে ভবিষ্যতে স্বাগত জানাবো।